আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই। টপিকটা হচ্ছে অ্যাডার সার্কিট বা যোগের বর্তনী। প্রথমত আমরা একটু চিত্রগুলো খেয়াল করি। চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বাইনারি বিট দুইটা লজিক গেটের মধ্যে প্রবেশ করছে, আর প্রবেশ করার মাধ্যমে আমরা দুইটা বাইনারি বিটের যোগফল আর ওই যোগফল থেকে প্রাপ্ত যে হাতে থাকা বিট বা ক্যারি সেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তো আবার আরো একটা চিত্র আমরা দেখতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তিনটা বাইনারি বিট এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইনপুট হিসাবে রিসিভ হচ্ছে, একটা লজিক গেটে প্রবেশ করছে, প্রবেশ করার পরে আমরা তিনটা বাইনারি বিটের যোগফলটা পাচ্ছি। আবার পাশাপাশি ওই যোগফল থেকে যে ক্যারি অংশ আসে সেটাও আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তো মূলত একটা ডিজিটাল ডিভাইসে আমরা দুইটা বা তিনটা বাইনারি বিট ইনপুট হিসেবে প্রদান করার পরে যদি ওই বিটগুলোর যোগফল নির্ণয় করতে চাই বা পাশাপাশি একটি বাইনারি সিকোয়েন্সের দুটি বাইনারি সিকোয়েন্সের যোগফল নির্ণয় করার একটা পদ্ধতি আমরা তৈরি করতে চাই, এই জন্য আমাদেরকে যে সার্কিটটা সাহায্য করবে সেই সার্কিটটাকে আমরা বলতে চাই অ্যাডার সার্কিট। পাশে আরেকটা চিত্র দেখা যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যোগের বর্তনীতে মূলত দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে ডান সাইড থেকে যোগগুলো করা স্টার্ট করব, বিটগুলোকে বা সংখ্যাগুলোকে, ওই বিটগুলোকে আমরা যোগ করব, যোগফলটা পাবো, সেই যোগফল থেকে আমরা একটা ক্যারি অংশ পাবো, সেই ক্যারিটাকে আমরা পার্শ্ববর্তী বর্তনীতে প্রেরণ করব, সেই ক্যারি সহ বিট সহ পুনরায় যোগ হবে, যোগফল নির্ণয় হবে, আবার পুনরায় ক্যারিটাকে আমরা পার্শ্ববর্তী অ্যাডারে পাঠাবো। এভাবেই মূলত একটা যোগের বর্তনী কাজ করে। তার মানে একটা যোগের বর্তনীতে যোগফল যতটা গুরুত্বপূর্ণ, ক্যারিটাও ততটা গুরুত্বপূর্ণ। আর এভাবে ডিজিটাল ডিভাইসে বড় বড় অ্যাডার সার্কিট গুলো বাইনারি সিকোয়েন্সের যোগের কাজটা করে থাকে। আর আমরা জানি যে ডিজিটাল ডিভাইসে যোগ অপারেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা যে কোনো গাণিতিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সব কাজই আমরা যোগের বর্তনীর মাধ্যমেই করি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো এক্ষেত্রে অ্যাডার সার্কিট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, আর আমাদের আইসিটি পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে আজকের এই ক্লাসে আমরা অ্যাডার সার্কিটের প্রকারভেদ, অ্যাডার সার্কিটের কার্যপদ্ধতি, হাফ অ্যাডার ফুল অ্যাডারের যাবতীয় যা যা প্রকাশভঙ্গি আছে, এছাড়া বাস্তবায়নগুলো আমরা দেখার চেষ্টা করব যতটা কভার করা যায়। তো প্রথমত অ্যাডার সার্কিটের ডেফিনিশন বা সংজ্ঞা যদি কেউ জানতে চায়, তখন আমরা সুন্দর করে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব এইভাবে। এখানে সংজ্ঞাটা খুব শর্টকাটে দেওয়া আছে, আমরা আরো কিছু ফ্যাক্ট এই সংজ্ঞাতে অ্যাড করার চেষ্টা করব। যে অ্যাডার সার্কিট হচ্ছে এক ধরনের সমন্বিত বর্তনী বা সমবায় বর্তনী বা কম্বিনেশনাল সার্কিট, যা দুই বা ততোধিক বাইনারি বিটকে গাণিতিকভাবে যোগ করে বা গাণিতিক যোগের কাজ সম্পন্ন করে। তো যোগের বর্তনীর প্রধান কাজ হচ্ছে বাইনারি বিটের মধ্যে গাণিতিক যোগের কাজ সম্পন্ন করা, সোজা কথায়। আর এটাকে আমরা কম্বিনেশনাল সার্কিট বলবো, এজন্যই বলবো কারণ এতে আমরা নির্দিষ্ট সংখ্যক ইনপুট দিব, আর তাদের গঠনের ভিত্তিতে আমরা নির্দিষ্ট সংখ্যক আউটপুট পাবো। যেমন ইনপুট দিব তেমনই আউটপুট পাবো। আউটপুট হিসেবে মূলত আমরা যোগফল আর ক্যারি আউটপুট পাবো যে কোনো ধরনের অ্যাডার সার্কিটে, এটাই কমন আউটপুট। তো আউটপুটটা সেম, যে কোনো ধরনের অ্যাডার সার্কিটের আউটপুট অলওয়েজ সাম এবং ক্যারি হয়, কিন্তু ইনপুটের সংখ্যার ভিত্তিতে আমরা অ্যাডার সার্কিটকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো আমরা দেখিনি এই প্রকারভেদটা কিসের ভিত্তিতে হচ্ছে। আমি আশা করছি তোমরা অলরেডি এগুলা পড়ছো, তোমাদের ধারণা আছে হাফ অ্যাডার সার্কিট আর ফুল অ্যাডার সার্কিট সম্পর্কে। তো প্রথমত আমরা হাফ অ্যাডার সার্কিটের কার্যপদ্ধতি দেখছি। তো যদি একটা যোগের বর্তনী এরকম হয় যে তাতে দুইটা ইনপুট লাইন আছে, ওই দুইটা ইনপুট লাইন দিয়ে আমরা বাইনারি বিট দুইটা প্রবেশ করাতে পারবো, আর ওই দুইটা বাইনারি বিটের যোগফল আর ক্যারি আমরা আউটপুট হিসেবে যদি পাই, তখন ওই যোগের বর্তনীকে আমরা অর্ধ যোগের বর্তনী বা হাফ অ্যাডার সার্কিট বলবো। আর পুনরায় আরেকটা যদি এরকম হয় যে আমরা তিনটা ইনপুট লাইন বিশিষ্ট একটা যোগের বর্তনী তৈরি করছি, যেখানে তিনটা ইনপুট লাইনের দুইটা হচ্ছে ওর নিজস্ব ইনপুট লাইন, আর আরেকটি ইনপুট লাইন পূর্ববর্তী অ্যাডার সার্কিট থেকে আগত ক্যারি দিয়ে তৈরি, তখন ওই অ্যাডার সার্কিটকে আমরা ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী বলবো। এটা আরেকবার একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে
ফুল অ্যাডার সার্কিট আর হাফ অ্যাডার সার্কিটের একটা মেইন পার্থক্য হচ্ছে এ আর বি নামক ইনপুট লাইনটা বা দুইটা ইনপুট লাইন সেম, এটা হাফ অ্যাডারের মতোই, বাট আরেকটা ইনপুট লাইন এক্সট্রা আসছে। এই ইনপুট লাইনটা ওর নিজস্ব না, এটা হচ্ছে পূর্ববর্তী কোনো যোগের বর্তনী থেকে আগত একটা ক্যারি ইনপুট লাইন। তো এটা সহ সব মিলিয়ে ইনপুট লাইন হয়ে যাচ্ছে তিনটা, আর এই তিনটা ইনপুট লাইনের তিনটা বিটকে যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট পেলে তখন আমরা ওই যোগের বর্তনীকে বলবো ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণ যোগের বর্তনী। তো যাই হোক, এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডার সার্কিটের যাবতীয় বর্ণনা করাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য। তো পূর্ণ যোগের বর্তনীর পর আমরা হাফ অ্যাডার সার্কিটে পুনরায় ফিরে আসি। হাফ অ্যাডার সার্কিটের যাবতীয় জিনিসপত্রগুলো বর্ণনা আমি খুব সংক্ষেপে একবার দিয়ে দিই, আশা করি তোমরা অলরেডি হয়তো জানো। তো আমাকে যদি আমাদেরকে পরীক্ষা যখন হাফ অ্যাডার সার্কিটের বর্ণনা দিতে বলবে বা হাফ অ্যাডার সার্কিট সম্পর্কে ব্যাখ্যা করতে বলবে বা বাস্তবায়ন করতে বলবে যে কোনো লজিক সার্কিটের মাধ্যমে, তো তখন আমরা কি কি জিনিস আমাদের পরীক্ষার খাতায় আনসার করার চেষ্টা করব এক এক করে আমি সিরিয়ালি বলতেছি। প্রথমে হচ্ছে আমরা চাইবো যে আমরা সংজ্ঞাটা দিতে চাইবো, হাফ অ্যাডারের সংজ্ঞা। যখনই যোগের বর্তনীর বর্ণনা শুরু করবে, বর্ণনার শুরুতেই যেন সংজ্ঞাটা থাকে, সংজ্ঞাটা থাকতেই হবে। তো হাফ অ্যাডার সার্কিটের সংজ্ঞাটা হবে এরকম যে এটি এক ধরনের সমন্বিত বর্তনী, সমবায় সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট যা দুটি বাইনারি বিটকে গাণিতিকভাবে যোগ করে। এই গাণিতিকভাবে কথাটা যেন আমাদের সংজ্ঞাতে থাকে, এটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা জানি ডিজিটাল ডিভাইসের যোগ দুই ধরনের হয়, একটা হচ্ছে গাণিতিক যোগ আর একটা হচ্ছে যৌক্তিক যোগ। তো এখানে যৌক্তিক যোগ নিয়ে কথা হচ্ছে না, এখানে গাণিতিক যোগ নিয়ে কথা হচ্ছে, তাই সংজ্ঞাতেও ওই ব্যাপারটা খেয়াল করতে হবে। দুটি বাইনারি বিটকে গাণিতিকভাবে যোগ করে এবং যোগফল এবং ক্যারি আউটপুট প্রদান করে, তখন আমরা ওইটাকে হাফ অ্যাডার সার্কিট বলবো। তো দুইটা জিনিস বা তিনটা জিনিস খেয়াল রাখতে হবে সংজ্ঞাতে, একটা হচ্ছে কয়টা বাইনারি বিট যোগ করতেছে, আরেকটা হচ্ছে কিভাবে যোগ করতেছে, আরেকটা হচ্ছে এটা কি সার্কিট, এটা কি কম্বিনেশনাল সার্কিট নাকি সিকোয়েন্সিয়াল সার্কিট, এইটাও সংজ্ঞাতে তুলে ধরাটা জরুরি। তো সংজ্ঞা দেওয়ার পর নেক্সট পার্ট হচ্ছে আমাদেরকে ওইটার একটা ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র অঙ্কন করে দেখাতে হবে। তো ব্লক চিত্র হচ্ছে এমন একটা চিত্র যে চিত্রে একটা সমন্বিত বর্তনীর বা সিকোয়েন্সিয়াল বর্তনীর ইনপুট আর আউটপুটের সংখ্যা সম্পর্কে ধারণা থাকে, মানে কয়টা ইনপুট আর কয়টা আউটপুট এই জিনিসটা বোঝা যায়। তো হাফ অ্যাডার সার্কিটের ব্লক চিত্র হচ্ছে এইটা, একটা বক্স থেকে তার বাম সাইডে ইনপুট সংখ্যা আর ডান সাইডে আউটপুট সংখ্যা। তো আমাদের হাফ অ্যাডারের ইনপুট দিলাম দুইটা ইনপুট লাইন, তাদের নাম দিলাম এবি। এখানে ইনপুটের নাম এবি ছাড়া অন্য যে কোনো নাম দেওয়া যাবে, প্রশ্নে নাম না দেওয়া থাকলে আমাদেরকে নামকরণ নিজে থেকে করে নিতে হবে। আর আউটপুটের নাম হচ্ছে, খেয়াল রাখতে হবে অ্যাডার সার্কিটের আউটপুটের নাম অলওয়েজ সেম থাকাটাই উচিত। সবসময় যে কোনো অ্যাডার সার্কিটের আউটপুট এরকমই হবে, একটা সাম আউটপুট হবে আর একটা ক্যারি আউটপুট হবে। তো আমাদের আউটপুটের নামটা এস আর সি দেওয়ার চেষ্টা করব আমরা, অন্য কোনো নাম দেওয়া উচিত হবে না এক্ষেত্রে। তো দুইটা ইনপুট দুইটা আউটপুট, হাফ অ্যাডারের ব্লক চিত্র 2 নাম্বার গেল, সংজ্ঞা ব্লক চিত্র। 3 নাম্বার, নেক্সট আমরা হাফ অ্যাডারটার সত্যক সারণী রেডি করতে চাইবো। আমরা একটা হাফ অ্যাডারের সত্যক সারণী আঁকবো, যেভাবে আমাদেরকে হাফ অ্যাডারের বর্ণনা দিতে বলুক, যে লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন দেখাতে বলুক না কেন, আমরা সত্যক সারণীটা দেখাবো। সত্যক সারণী আঁকার পরেই আমরা যাবতীয় কাজ করতে পারবো। তো হাফ অ্যাডারের সত্যক সারণী আঁকতে আমাদের জানা আছে যে হাফ অ্যাডারের ইনপুট লাইন দুইটা, দুইটা ইনপুট লাইনের ভ্যালুগুলো কি কি হতে পারে সে মানগুলোকে সত্যক সারণীতে তুলে ধরতে হয়, সম্ভাব্য সকল মানকে সত্যক সারণীতে তুলে ধরতে হয়। তো যেহেতু ইনপুট দুইটা, দুইটা ইনপুটকে টোটাল 4 রকমের সেট করা যায়, 4টা ভিন্ন ভিন্ন ইনপুট সেট তৈরি করা যাবে, 4 ভাবে সাজানো যাবে, ওই 4 ভাবে ইনপুট গুলাকে আমরা সাজিয়ে ফেলবো। তো 4টা ইনপুট লাইন এ বি এর মানগুলোকে 0 0 0 1 1 0 1 1 সাজিয়ে ফেলবো, এটা আমরা জানা আছে আমাদের। এরপরে আমরা আউটপুটের মানগুলো একটু কেয়ারফুলি বসাবো। আউটপুটের মানে ভুল হওয়া মানে হচ্ছে আমাদের নেক্সট যে পার্টগুলো আমরা করব সেগুলো ভুল হবে। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে আউটপুট দুইটা, ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা। তো এস আর সি এর মান, যে ইনপুট গুলো আমরা লিখলাম সেই ইনপুট বিট গুলোর যে যোগফল আসবে সেইটা আমরা এস এ বসাবো, আর যেটা হাতে বা ক্যারিতে আসবে সেটা আমরা সি তে বসাবো। তো 0 0 যোগফল 0, 0 1 এর যোগফল 1,
10 এর যোগফল 1, 1 এর যোগফল 0। যোগফলগুলো আমরা এস আউটপুট লাইনে বসাইছি মানগুলো। এগুলো কোত্থেকে আসছে? এই মানগুলো এই মানগুলোকে যোগ করে আসছে, ইনপুট মানগুলোকে যোগ করেই আসছে, গাণিতিক যোগ করে আসছে, নট যৌক্তিক যোগ। গাণিতিক ভাবে যোগ করে যে যোগফল আসছে সেটা। তার মধ্যে আমি উল্লেখযোগ্য বলতে চাই হচ্ছে 1 এর ব্যাপারটা। 1 আর 1 কে যোগ করলে যোগফল 0, ক্যারি 1। এটা একটু মনে করাই দিই যে বাইনারি যোগ যখন আমরা করছিলাম আমরা জানি যে 1 এ 1 এ যোগ করলে কেন 0 হয়। 1 এ 1 এ যোগ করলে বাইনারির হিসাবে যোগফল হচ্ছে 10। 10 এর মধ্যে আমরা যোগফলে 0 বসাই আর ক্যারি 1টা হাতে থাকে, ওই ক্যারি 1টাই আমরা সিতে লিখছি, সিতে পাঠাই দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী। হাফ অ্যাডারের সত্যক সারণী রেডি করার পরেই আমাদের অন্যান্য কাজ। সত্যক সারণী ঠিক মতো রেডি। এখন এই সত্যক সারণীর ভিত্তিতে আমরা আরো 2টা কাজ করব। সেই 2টা কাজের 1 নাম্বারটা হচ্ছে আমরা একটা সমীকরণ রেডি করব, এবার লজিক সমীকরণ। সেই লজিক সমীকরণটাকে আবার পরবর্তীতে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে আরো অন্যান্য বিভিন্ন ধরনের আনসার দেওয়া যেতে পারে। তো আমরা সত্যক সারণী যেটা পাইছি সেটা থেকে যখন লজিক সমীকরণ নির্ণয় করতে চাইবো, এই ক্ষেত্রে আমরা একটা রুলস শিখছিলাম বুলিয়ান অ্যালজেব্রা করার সময়, যে আমাদের সত্যক সারণীর যে আউটপুট, সেই আউটপুটে যে 0 1 গুলো থাকে তাদেরকে 2টা নামকরণ করা যায়, ম্যাক্স টার্ম আর মিন টার্ম। ওই ম্যাক্স টার্মের মানগুলো থেকে আমরা যে ভ্যালু পাই সেই ভ্যালুগুলো দিয়ে যে রাশি নির্ণয় হয় সেই রাশিটাকে আমরা বলি যে সব রাশি বা সাম অফ প্রোডাক্ট। আর ক্যারি থেকে আমরা যে ভ্যালুগুলো পাই সেগুলোকে আমরা বলি যে ক্যারি 1 থেকেও আমরা একটা মান পাবো, সেটাও আমাদের সাম অফ প্রোডাক্ট। যাই হোক, মোট কথা হচ্ছে যে আউটপুটের এস আর সি দুইজনের 2টা আলাদা আলাদা রাশি আসবে। এই রাশিগুলো কিভাবে নির্ণয় হচ্ছে? এই রাশিগুলো ম্যাক্স টার্ম থেকে নির্ণয় হচ্ছে। ম্যাক্স টার্ম কাকে বলে? আউটপুটের যে 1 গুলো থাকে তাদের থেকে নির্ণয় হয়। আর আউটপুটের 1 সামে কয়টা 1 আছে? সামে 2টা 1 আছে। সেই 2টা 1 এর ইনপুট কম্বিনেশন গুলোর কি অবস্থা? এ এর মান 0, বি এর মান 1। এ এর মান 0, যে চলকের মান 0 তাকে কমপ্লিমেন্ট ধরতে হয়, যে চলকের মান 1 তাকে কমপ্লিমেন্ট ছাড়া ধরতে হয়। তো এ এর মান 0 মানে এ বার, বি এর মান 1 মানে বি, এ বার বি। এটা এ বার আর বি কে গুণ আকারে লিখতে হবে, এটা সপের রুলস। আর এ আর বি পরের বি বার পরেরটাকে তাও গুণ আকারে লিখতে হবে। আর এই 2টা গুণের রাশিকে যোগ আকারে লিখলে আমরা আমাদের এস এর মান পেয়ে যাব। এটা হচ্ছে এস এর ক্ষেত্রে। আর সি এর ক্ষেত্রে তো ম্যাক্স টার্ম একটাই, তো সেক্ষেত্রে একটাই মান আসছে, সি ইকুয়াল টু এ বি। এইটা মোটামুটি আমাদেরকে ওয়ান কাইন্ড অফ মুখস্থ করে ফেলতে হবে যে এস ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার আর সি ইকুয়াল টু এ বি, সোজা কথা। আর এই সমীকরণটার আরো একটা ম্যানিপুলেটেড রূপ আছে, সেই রূপটার নাম হচ্ছে এই রাশিটা এক্সরের রাশি। এ বার বি প্লাস এ বি বারের এই ফরম্যাটটা হচ্ছে এক্সরের ফরম্যাটের সাথে মিলে, এক্সর রাশির ফরম্যাটের সাথে মিলে, যেটা আমরা এক্সর গেটের বর্ণনা পড়ার সময়ও দেখেছি। আবার বুলিয়ান অ্যালজেব্রা পড়ার সময় যে সূত্রগুলো ছিল সেখানে এক্সর রাশির সূত্র হিসেবেও আমরা এটা জেনেছিলাম। তো এই এ বার বি প্লাস এ বি বার অথবা এ এক্সর বি, এই 2টা সমীকরণকে কাজে লাগিয়ে আমরা এবার লজিক সার্কিট অঙ্কন করার চেষ্টা করব। পরীক্ষায় যদি আমাদেরকে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার অঙ্কন করতে বলে সেক্ষেত্রে আমরা আর এক্সর গেটে যাব না, আমরা শুধু এ বার বি আর এ বি বার ওই রাশিটা দিয়েই চিত্রটা অঙ্কন করব। আর চিত্রটা আঁকার সময় খেয়াল রাখতে হবে হাফ অ্যাডার শুধুমাত্র এস বা শুধুমাত্র সি না, দুইজনেরই সম্মিলিত রূপ। তার মানে হাফ অ্যাডারের সার্কিট তখনই পূর্ণ হবে যখন ওইখানে আমরা এস আর সি দুইজনকেই আঁকতে পারবো। তো আমাদের ইনপুট লাইন হিসেবে আমরা এ আঁকবো, বি আঁকবো, 2টা যেহেতু ইনপুট। আবার 2টাও না, এ এর পাশাপাশি একটা এ বারও আছে, ওইটার জন্য একটা নট গেটের কম্বিনেশন দরকার। আবার বি এর সাথে বি বার কেও অঙ্কন করতে হবে, এটা আরেকটা কম্বিনেশন। তো এ বার বি বি বার 4টা ইনপুট লাইন টোটাল, তাদের থেকে আমাদেরকে সার্কিটটা অঙ্কন করতে হবে। সার্কিট কিভাবে আঁকলাম সেটার আর ব্যাখ্যাতে না যায়, আমরা আশা করি যে এটা তোমরা পারো। তো এস এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম। এস আর সি কে একসাথে কানেক্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা আলাদাই থাকবে। এস একভাবে আউটপুট দিবে, সি আরেকভাবে আউটপুট দিবে, 2টা আলাদা থাকবে কিন্তু একই চিত্রতে থাকবে। বাট আউটপুটের এই 2টা লাইনকে আবার ভুলে কানেক্ট করে যাওয়া যাতে না হয়, এই 2টাকে কানেক্ট করবো না, এই 2টা আলাদাই থাকবে, এস আর সি। আর এই পুরো চিত্রটাই একটা হাফ অ্যাডারের চিত্র বলে বিবেচিত হবে। আর এই হাফ অ্যাডারটা আপাতত মৌলিক গেট দিয়ে গঠন করা হয়েছে। তবে এটা কি শুধুমাত্র মৌলিক গেট দিয়েই গঠন করা যাবে? অন্য কি আর কোনো উপায় নাই?
উত্তর হচ্ছে অবশ্যই আছে। এই s এর মানকে আমরা যদি ওই ম্যানিপুলেটেড ওয়েতে লিখি যে s ইকুয়াল টু a বার b প্লাস a b বার না লিখে আমরা যদি a XOR b লিখি, সেক্ষেত্রে আমাদের লজিক সার্কিটটার চেহারা এরকম হচ্ছে। লজিক সার্কিটটা এবার হয়ে যাচ্ছে এরকম যে a XOR b, a আর b ইনপুট লাইনকে একটা XOR গেটের মধ্যে প্রবেশ করাই দিলাম, আমরা আমাদের সামের মান পেয়ে যাচ্ছি। আর ওই সেম ইনপুট লাইনকে আমরা এন্ড গেটের মধ্যে প্রবেশ করাই দিলে আমরা সি এর মান পেয়ে যাচ্ছি। দুইটা ইনপুটকে এক্সর করলে সাম, গুণ করলে ক্যারি, এইটাই একটা সম্মিলিত হাফ অ্যাডারের চিত্র। এইটা একটা হাফ অ্যাডার যেটা এক্সর গেট বা যৌগিক গেট বা বিশেষ গেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো। তো এটাও হাফ অ্যাডার, দুইটাই হাফ অ্যাডার। পরীক্ষায় যখন যেটা বলবে সেটাই ফলো করতে হবে। হাফ অ্যাডার অঙ্কনের পরে আমরা যদি হাফ অ্যাডারের অসুবিধা জিজ্ঞেস করে কেউ যে হাফ অ্যাডারের সীমাবদ্ধতা আছে, অবশ্যই আছে, কারণ হাফ অ্যাডার হচ্ছে দুইটা ইনপুট গ্রহণ করতে পারছে। তার মানে আমরা যখন একটা হাফ অ্যাডার আরো একটা হাফ অ্যাডার আরো একটা হাফ অ্যাডার যখন বড় বড় বাইনারি সিকোয়েন্সের যোগ করতে যাব, তখন আমাদের যোগফল আসবে, পাশাপাশি ক্যারিও আসবে। এই ক্যারিটা আমি যখন পার্শ্ববর্তী আরেকটা হাফ অ্যাডারকে দিতে চাইবো, সে নিতে পারবে না। কারণ হচ্ছে হাফ অ্যাডারে দুইটাই ইনপুট নেওয়ার লাইন আছে, দুইটাই ইনপুট লাইন, তিনটা ইনপুট লাইন নাই। তো এই ক্যারিটা আমি আরেকটা হাফ অ্যাডারকে দিতে পারবো না। তো সেক্ষেত্রে একটা বড় সিকোয়েন্সের বাইনারি যোগ করতে গেলে, মানে একাধিক বাইনারি সিকোয়েন্সের যোগ করতে গেলে, তখন সেটা আর হাফ অ্যাডার দিয়ে হচ্ছে না। একাধিক বিটের ক্ষেত্রে এইটা হচ্ছে না। তাই এই অসুবিধার ঠিক করার জন্য বা সমাধান করার জন্য আমাদের আরেকটা অ্যাডার সার্কিটের কাছে যাইতে হবে, যেটার নাম হচ্ছে ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার সার্কিট ওই হাফ অ্যাডার সার্কিটের সমস্যাটা সমাধান করে। সেটা হচ্ছে প্রথমত তার কাছে নিজস্ব ইনপুট লাইন আছে দুইটা, এ বি, আর আরো একটা ইনপুট লাইনের ব্যবস্থা আছে যেটা ওর নিজস্ব না, যেটা ও তার পূর্ববর্তী অ্যাডার সার্কিট থেকে যে ক্যারিটা সে পায়, সে ক্যারিটার লাইন এটার সাথে কানেক্ট করে দেওয়া হয়, তাতে করে ওর মোট ইনপুটের সংখ্যা হয়ে যায় 3টা। আর আউটপুট সেম টু সেম, হাফ অ্যাডারের মতোই আউটপুট হিসেবে সে আমাদেরকে যোগফলটা দেখাবে এফ লাইনে, আর যে হাতে যে বিটটা থাকবে সেটা আমাদেরকে সে সি ও বা ক্যারি আউটপুট লাইনে দেখাবে। তার মানে এটার ইনপুটেও একটা ক্যারি আছে, আউটপুটেও আরেকটা ক্যারি আছে। ইনপুট ক্যারিটাকে আমরা সিআই নাম দিব, আর আউটপুট ক্যারিটাকে আমরা সিও নাম দিব। তো নামগুলো ওইভাবে ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট আউটপুটের নামগুলো একটু কেয়ারফুলি ওইভাবে দিতে হবে। তো ফুল অ্যাডারের সংজ্ঞাটা দিব বর্ণনা দেওয়ার সময়। যখন আমার কাছে কেউ ফুল অ্যাডারের বর্ণনা চাইবে, আমি সংজ্ঞা দিব। সংজ্ঞাতে আমি তিনটি কথাটা বলবো, সমবায় সার্কিটের কথাটাও বলবো। তিনটার মধ্যে দুইটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে ক্যারি ইনপুট, সেটাও বলবো। আবার দুইটা আউটপুট দিতে পারতেছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, এটা হাফ অ্যাডারের মতোই। তো এই ক্ষেত্রে ফুল অ্যাডার সার্কিটটা হচ্ছে সুবিধাজনক। বড় বড় সিকোয়েন্সের বাইনারি যোগ করতে গেলেও সেক্ষেত্রে ফুল অ্যাডারই আমরা ইউজ করব, কারণ ফুল অ্যাডারে ক্যারিটা ইনপুট দেওয়ারও একটা ব্যবস্থা আছে। ফুল অ্যাডারের ব্লক চিত্র আঁকলাম, তারপরে আমরা পরবর্তী কাজে যাব। পরবর্তী কাজ হচ্ছে যথারীতি সত্যক সারণী রেডি করা। সমবায় সার্কিটের সত্যক সারণী খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যখনই আমরা সত্যক সারণী ঠিক করব, বাকি কাজ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো ফুল অ্যাডারের সত্যক সারণী একটু বড় হবে হাফ অ্যাডারের চেয়ে, কারণ এক্ষেত্রে ইনপুট তিনটা ইনপুটকে টোটাল আমরা 8 ভাবে সাজাতে পারি, 8 রকমের কম্বিনেশন তৈরি করা যায় তিনটে ইনপুটের। 4টা 0 4টা 1 দিয়ে যে শর্টকাট প্যাটার্ন মনে রাখছি, আমরা যে পদ্ধতি শিখছিলাম সেইভাবে আমরা তিনটে ইনপুটকে সাজাই ফেলবো ফার্স্টে। তো সাজানোর পরে আমরা আউটপুটের যে দুইটা লাইন আছে, একটা সাম আর একটা ক্যারি, আউটপুট ক্যারি, ওই সাম আর ক্যারির মানটা খুবই কেয়ারফুলি বসাবো। ফুল অ্যাডারের ক্ষেত্রে যতই ভালো পারো না কেন, আউটপুটের মানগুলো খুবই কেয়ারফুলি বসাইতে হবে। কিভাবে কেয়ারফুল থাকবো? আমরা সামে 3টা বিটের যোগফলটা বসাবো, আর হাতে যেটা থাকবে সেটা ক্যারিতে বসাবো। কোনোটার ক্ষেত্রে প্রবলেম হইতে পারে, কোনোটার ক্ষেত্রে প্রবলেম নাও হইতে পারে। যেমন এগুলো খুবই ইজি, 2টা 0 একটা 1, যোগফল হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0, মানে হাতে নাই। 0 1 0 তিনটাকে যোগ করলে কি হয়? যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, তাই সিও মানে 0। 0 ডাবল 1 মানেই যোগফল দুইটা 1 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দুইটা 1 হইলেই দুইটা 1 এর যোগফল হচ্ছে 0 হয়, আর হাতে 1 থাকবে। এক্ষেত্রে কিন্তু যোগফলে আমি 0 লিখতেছি, সামে 0, ক্যারিতে 1। এইভাবে আমাদেরকে বাকিগুলোর কাজও করে ফেলতে হবে। এটার ক্ষেত্রেও একটা 1, দুইটা 1 যে ইনপুট লাইনে আসবে সেখানে কিন্তু সামের মান 0 লিখতে হবে, আর ক্যারির মান 1 লিখতে হবে। দুইটা 1
তার নিচেটা তো দুইটা ওয়ান মানে হচ্ছে যোগফল 0 লিখতে হবে, ক্যারি 1 লিখতে হবে। আর একদম লাস্টেরটাতে তিনটা ওয়ান যোগ করলে যোগফল 3 হয়। যোগফল 3 এর বাইনারি হচ্ছে 11। 11 এর মধ্যে আমরা যোগফলে 1 লিখি, হাতেও 1 থাকে, তো সেই হিসাবে যোগফলও 1, হাতেও 1। এইভাবে সত্যক সারণী রেডি করতে হবে। সত্যক সারণী রেডি করার পরে যথারীতি আমরা চলে যাব সত্যক সারণী থেকে লজিক সমীকরণ নির্ণয় করার প্রসেসে। লজিক সমীকরণ নির্ণয় করার জন্য প্রসেসের নাম সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট পদ্ধতি ফলো করার জন্য আমাদেরকে ম্যাক্স টার্ম খুঁজতে হয়। তো আমাদের ম্যাক্স টার্ম গুলা কে কে? প্রথমে আমি এস এর দিকে যাচ্ছি। মনে রাখতে হবে আউটপুট লাইন দুইটাকে কিন্তু সমপরিমাণ গুরুত্ব দিতে হবে। তার মানে এস আউটপুট লাইনকে যে গুরুত্ব দিব, সিও কেও সেম গুরুত্ব দিব। দুইটারই আলাদা আলাদা রাশি বাইর হবে, তো দুইটা মিলেই কিন্তু ফুল অ্যাডার হবে। শুধু সাম বা শুধু ক্যারি দিয়ে অ্যাডার সার্কিট হয় না, দুইটা সম্মিলিত ভাবেই কিন্তু সার্কিটেও দেখাইতে হবে, রাশিও আসতে হবে। তো এস এর ম্যাক্স টার্ম গুলোকে মার্ক করতেছি। এস এর ম্যাক্স টার্ম হচ্ছে টোটাল 4টা। তার মধ্যে এক নাম্বারটা হইতেছে এইটা, যেখানে ইনপুটের কম্বিনেশন দেখা যাচ্ছে, এ এর মান 0, বি এর মান 0, সিআই এর মান 1। তো এই জন্য আমাদের মানটা এরকম হচ্ছে এ বার, বি বার, সিআই। 2 নাম্বারটা এ বার, বি, সিআই বার। 3 নাম্বারটা এই যে এই লাইনটা, এ একটা, এ তিনটা, 4টা। এই 4টা রাশি থেকে আমরা এই 4টা প্রোডাক্ট টার্ম পাইলাম, এ বার, বি বার, সিআই, এ বার, বি, সিআই বার, এ বি বার, সিআই বার, এ বি, সিআই। এই 4টা গুণফলওয়ালা টার্মকে যোগ আকারে লিখে দিলে আমাদের প্রথম সব রাশি চলে আসছে, সাম অফ প্রোডাক্ট রাশি চলে আসছে, যেটার মান হচ্ছে এস এর মান। এই এস এর মান পাওয়ার পরে একটা সময় এমন হবে যে এস এর মানটা আসলে একরকম আমাদের মুখস্থই হয়ে যাবে করতে করতে। এটা একটা নির্দিষ্ট প্যাটার্নও আছে, খেয়াল করলে দেখা যাবে। এই রাশিগুলো আমরা যখন বুলিয়ান রাশি সরল করতেছিলাম, এই রাশিগুলোকে আমি তোমাদেরকে পড়াইছিলাম, সরল করাইছিলাম, আর করানোর সময় বলছিলাম যে পরবর্তীতে অ্যাডার সার্কিট করার সময় এই রাশিগুলো তোমাদের সামনে আসবে, তাই এগুলো মনে রাখবা। তো দেখো এই ফুল অ্যাডারের এই রাশিটার যে মানটা আসছে, এই মানটা একরকম তোমাদের একসময় মুখস্থ হয়ে যাবে। এ বি এর উপর কমপ্লিমেন্ট, এ সিআই এর উপর কমপ্লিমেন্ট, বি সিআই এর উপর কমপ্লিমেন্ট, লাস্টেরটাতে কোনোটার উপরই কমপ্লিমেন্ট নাই। তো একইভাবে সিও এর মানও বের করব। সিও তেও 4টা ম্যাক্স টার্ম থাকবে। ম্যাক্স টার্ম গুলো ভালো মতে একদম ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে হবে। ওই 4টা ম্যাক্স টার্ম থেকে 4টা রাশির মান আমরা পেয়ে যাব সিও এর ক্ষেত্রেও। তো সিও এর ক্ষেত্রে একইভাবে 4টা হিসাবে আরেকটা রাশি চলে আসছে। বড় বড় দুইটা রাশির মান আসছে, একটা সাম আর একটা ক্যারি আউটপুট। এই রাশি পাওয়ার পর আমাদের নেক্সট ডিউটি হইতেছে এইটা থেকে একটা লজিক সার্কিট অঙ্কন করা। ফুল অ্যাডারের লজিক সার্কিটকে কেউ যদি মৌলিক গেটের সাহায্যে ড্র করতে বলে, তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা নির্ণয় করব, করার পর আমরা সার্কিটটা এঁকে দিব। এই সার্কিটটা সাইজে বেশ বড় হবে, খাতায় অঙ্কন করতে গেলে এটা পুরো একটা পেজই লাগবে যত সম্ভব। তো এইটা অবশ্যই খাতায় ড্র করে করে প্র্যাকটিস করবা, যে অনেকবার নিজে নিজে আঁকার চেষ্টা করবা, দেখে আঁকবা না দেখে আঁকবা, তাহলে একটা সময় পরীক্ষা করতে গেলে পরীক্ষার সময় আনসার যখন করতে যাবা তখন আর ভুল হবে না। আদারওয়াইজ এটা ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। দেখে মনে হবে যে না, এটা তো কোনো ব্যাপারই না, এটা আমরা খুব ইজিলি সার্কিট ড্র করে ফেলতে পারবো, কিন্তু দেখা যাবে অনেক বড় রাশি হওয়ার কারণে গোলমাল হয়ে যাচ্ছে। তো এই জন্য প্র্যাকটিস করতে হবে। এই রাশিটা যেহেতু অনেক বড়, ফুল অ্যাডারের সমীকরণ ও লজিক সার্কিট আমাদের হয়ে গেছে, মৌলিক গেটের সাহায্যে আমরা এঁকে ফেললাম। কিন্তু যেহেতু এটার সাইজ বেশ বড়, তাই এক্ষেত্রে সরলীকরণের একটা প্রশ্ন চলে আসে যে আমরা কি এস এর রাশিটা সি এর রাশিটাকে সরল করতে পারি না? উত্তর হচ্ছে হ্যাঁ। সি এর রাশিটাকে আমরা মৌলিক গেটের ব্যাপারটাকে ঠিক রেখেও আমরা সি এর রাশিটাকে সরল করতে পারি। তো সরলীকরণের একটা প্রসেস আমি এখানে দেখাচ্ছি। এই রাশিটাকে একটু সরল করা যায়, আমাদের যে ক্যারিটা, সেই ক্যারিটার মানকে আমরা একটু সরল করতে পারি। কেমনে করব সরলটা? আমরা লাস্টের প্লাস এবিসি রাশিটাকে একটু ফোকাস করলাম। ওই প্লাস এবিসি রাশিটা দিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এই প্লাস এবিসি রাশিটাকে আমি বুলিয়ানের নীতি অনুযায়ী আরো 2বার এক্সট্রা লিখলাম, প্লাস এবিসি এর জায়গায় আরো 2টা প্লাস এবিসি আনলাম। কেন? কারণ আমরা জানি যে বুলিয়ান রাশিতে এ প্লাস এ যে কথা, এও সে কথা, এগুলো আমরা এটা বুলিয়ান সরল করার সময় আমরা দেখছিলাম অলরেডি সরলটা, তোমরা মনে করে দেখতে পারো, তোমাদের খাতায়ও দেখতে পারো। এরপর আমরা প্রত্যেকটা ব্র্যাকেটের রাশি থেকে দুইটা দুইটা কমন নিলাম, বিসি কমন নিলাম প্রথমটা থেকে, এসি কমন নিলাম, এবি কমন নিলাম। কমন নেওয়ার জন্যই মূলত এই প্লাস এবিসিটাকে ধার নেওয়া হয়েছে। এরপরে কমন নেওয়ার পরে আমরা জানি এ প্লাস এবার আমাদের বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুযায়ী এ প্লাস এবারের মান 1, তো 1 হয়ে ওরা চলে গেল, রাশিটা কিছুটা সিম্পলিফাইড হইলো।
এবি প্লাস বিসি প্লাস এসি। তো এই সিম্পলিফাইড মানটাকে দিয়ে আমরা পুনরায় লজিক সার্কিটটা ড্র করতে পারি। এক্ষেত্রে আমাদের সি এর মানটা একটু হলেও ছোট হয়েছে সাইজে, এস এর মান সেমই আছে। এস এর মানকে সিম্পলিফাই করতে গেলে ওইটা কিন্তু মৌলিক গেটে থাকবে না, তাই মৌলিক গেট দিয়ে ড্র করতে বললে আমি এস এর মানকে আর কিছু করতে পারবো না। মৌলিক গেটের ক্ষেত্রে এস এর মান এরকমই থাকবে, কিন্তু সি কে আমরা কিছুটা সিম্পলিফাই করতে পারবো। এই সিম্পলিফিকেশনটা আমি একটু আগে দেখাইলাম। তারপরে আমরা এটা আবার ড্র করাতে সি এর মানটা কিছুটা ছোট হয়েছে। তো পরীক্ষা যখন ফুল অ্যাডারকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলবে, তখন তোমরা এই চিত্রটাও আঁকতে পারো, সিম্পলিফাইড চিত্র, অথবা তার আগে আমরা যে চিত্রটা দেখলাম পূর্বে 1 নম্বরে যেটা, এইটাও অঙ্কন করতে পারো। দুইটাই সেম, তবে দুইটাই ফুল অ্যাডার, তবে একটা কিছুটা সিম্পলিফাইড। তো যাই হোক, এরপরে ফুল অ্যাডারের সাথে মৌলিক গেটের রিলেশন দেখলাম। এখন ফুল অ্যাডারের অন্যান্য রিপ্রেজেন্টেশন গুলো দেখে ফেলি। আমরা ফুল অ্যাডারের সমীকরণটা আবার লিখলাম, লিখার পরে তাকে আমরা দুইটা রাশিকে আমরা পুনরায় সিম্পলিফাইড করলাম, সরলীকরণ করলাম। এই সরলীকরণটা আগের চেয়ে কিছুটা ভিন্ন। আমরা এবার এস কেও সরল করলাম। আর এস এর রাশিটাকে আমি কিভাবে সরল করছি, এই সরলটা বুলিয়ান রাশি সরল করার সময় আমি 2-3 বার করাইছিলাম। একটু ভালো করে খেয়াল করলে তোমাদের মনে পড়বে। প্রথম দুইটা থেকে এ বার কমন নিয়ে, পরের দুইটা থেকে এ কমন নিয়ে, দেখা যাচ্ছে ভিতরে এক্স জরের রাশি হচ্ছে, তারপরে দুইটাতে এক্স নরের রাশি হচ্ছে। এবার এখানে কিছু কাজ ডিরেক্টলি করা হয়েছে, আমি এটাকে আরো ভেঙে ভেঙে করছিলাম। লাস্ট আলটিমেটলি এস এর মান আসতেছে যে এ এক্সোর বি এক্সোর সিআই। এইটা কিভাবে আসছে? এটা আসছে এই যে উপরে যে রাশিটা, এটা একটা হচ্ছে এ বার, বি এক্সোর সি কে আমরা যদি জেড ধরে নিই, আবার এই পাশে বি এক্সোর সি কে আমরা যদি জেড ধরে নিই, এটা দাঁড়ায় এ জেড বার। এই কাজটা আমি ডিটেলসে করছিলাম যখন সরল করতেছিলাম, তখন এখানে এটা একটু ডিরেক্টলি করা হয়েছে। তো এ এক্সোর এ বার জেড প্লাস এ জেড বার, এটাও কিন্তু এক্সোর এর সূত্রে যায়, এ আর জেড এর এক্সোর এর সূত্রে যায়। তো এ এক্সোর জেড, তো এ এক্সোর জেড মানে হচ্ছে এ এক্সোর বি এক্সোর সিআই। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে ফুল অ্যাডারের যে রাশিটা, সেই রাশিটার সিম্পলিফাইড রূপ হচ্ছে, আরেকটা সিম্পলিফাইড রূপ হচ্ছে এটা এ এক্সোর বি এক্সোর সিআই। হাফ অ্যাডারও আমরা দেখছিলাম যে হাফ অ্যাডারের যে সাম ছিল সেটার মান ছিল এ এক্সোর বি, তার মানে এক্সোর গেটের সাথে যোগের বেশ একটা ভালো রিলেশন দেখা যাচ্ছে। এক্সোর গেট আমাদের যোগের বর্তনী তৈরিতে খুব বড় একটা ভূমিকা রাখতেছে। আবার যে ক্যারিটা, সেই ক্যারিটার মানকে আমরা একটু অন্যভাবে সিম্পলিফাই করি। একটু আগে আমরা এক ধরনের সিম্পলিফাই দেখছিলাম এই রাশিটার, এখন আরেক ভাবে সিম্পলিফাই করা হচ্ছে। প্রথম দুইজন থেকে কমন নেওয়া হয়েছে, পরের দুইজন থেকেও কমন নেওয়া হয়েছে, তাতে রাশিটার এই অবস্থা হলো। তো এইটাও আরেকটা উপায়। এখানেও দেখা যাচ্ছে যে একটা এক্সর গেটের আবির্ভাব হয়েছে। তো এইটা ফুল অ্যাডারের আরেকটা রিপ্রেজেন্টেশন। যখন আমাদেরকে বলবে ফুল অ্যাডারকে যৌগিক গেট বা বিশেষ গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখাও, তখন আমরা এই রাশিগুলোকে এইভাবে সিম্পলিফাই করব, এইভাবে দেখাবো। দেখানোর পরে আমরা এটা সার্কিট অঙ্কন করব। মৌলিক গেটের চেয়ে এই সার্কিটটা দেখতে অনেকটা সিম্পল এবং ছোট লাগতেছে, কারণ এটা আমরা যৌগিক গেট দিয়ে অঙ্কন করছি, তাই এটা দেখতে অনেকটা ছোটখাটো হয়েছে। তো এইটা আমরা কখন করব? যখন আমাদেরকে বলবে এক্সর গেটের মাধ্যমে বা বিশেষ গেটের মাধ্যমে বা যৌগিক গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও, তখনই আমরা শুধুমাত্র এটার হেল্প নেব। তো এই জিনিসটার আরো একটা ভাবে দেখা যায়, এটা হচ্ছে এইটা ওই সেম আগেরটার মতোই, এটার মতোই, তবে এক্ষেত্রে সি কে আরো একটু হালকা করে, ওই যে সি এর সিম্পলিফাইড যে আরেকটা রূপ ছিল বিসি প্লাস এসি প্লাস এবি, ওইটা দিয়ে করা হয়েছে। আর এস এর মান ওইটাই বরাবর এ এক্সোর বি এক্সোর সি। যাই হোক, এটা ফুল অ্যাডারের আরো একটা রিপ্রেজেন্টেশন দেওয়ানো হলো। আমরা এই পূর্বের এটার মতো দিলেও চলবে এক্সোর দিয়ে দেখানোর সময়। এরপর আমাদের আরেকটা কিছুটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তেমন ইম্পর্টেন্ট না পরীক্ষায় আসার জন্য, বাট আমরা যেহেতু জানি আমাদের দুইটা সার্বজনীন গেট আছে, ন্যান্ড আর নর গেট। তো মাঝে মাঝে আমাদেরকে বলে যে যোগের বর্তনীকেও ন্যান্ড বা নরের সাহায্যে দেখাও। তো আমাদেরকে ন্যান্ড বা নরের সাহায্যে যখন হাফ অ্যাডার বা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে বলবে, সেক্ষেত্রে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, ওটা দিয়ে যাতে আমরা যে কোনোটাই করে ফেলতে পারি। সাপোজ আমাদেরকে বলছে যে ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডারকে বাস্তবায়ন করে দেখাও। তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে যে আমরা হাফ অ্যাডারের সমীকরণটা পারি কিনা। সেক্ষেত্রে আমাদের হাফ অ্যাডারের সমীকরণটা জানা থাকা লাগবে, তাও আবার ডিটেলস সমীকরণটা, এক্সরেরটা না।
যেটা ডিটেলস সমীকরণ আছে সেইটা আমরা জানতে হবে। তো এটা আমরা জানবো বলতে আমরা যদি নাও জানি তাও আমরা ব্লক ডায়াগ্রাম মনে এনে সত্য সারণী লিখেও আমরা সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারবো যদি আমাদের মুখস্থ না থাকে। তারপরে আমাদের ক্যারির মান ছিল এ বি। এখন এই সমীকরণটা যখন আমরা সার্কিট আঁকতে যাব তখন এইখানে নট গেট, এন্ড গেট, অর গেটের উদ্ভব হবে। কিন্তু যখন আমাদেরকে এটা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন এই সমীকরণটাকে আমাদেরকে ঠিকঠাক করতে হবে। সমীকরণটাকে আমরা কি করব? সমীকরণটাকে আমরা ন্যান্ডের ফর্মে নিয়ে যাব। যদি নরে বলে তাহলে নরের ফর্মে নিয়ে যেতে হবে। এগুলো কেমনে নিয়ে যায় সেটার ক্লাস আমরা করছি হচ্ছে যে কোনো সমীকরণকে ন্যান্ড বা নর দিয়ে বাস্তবায়নের আমরা যে কাজ করছিলাম সেইখানে এগুলার কাজ আছে। তো যেমন ন্যান্ড হচ্ছে কি, যে রাশি দুইটার মধ্যে গুণের সম্পর্ক থাকবে, গুণের উপর হোল বার থাকবে, ওই ধরনের রাশিকে আমরা ন্যান্ড বলি। তো এক্ষেত্রে আমাদের সমীকরণের উপরে আমরা দুইটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। দুইটা কমপ্লিমেন্ট দিলে কি হবে? কমপ্লিমেন্ট দিলে পুরো রাশির উপরে একটা হোল বার আসতেছে, কমপ্লিমেন্ট আসতেছে। দুইটা কমপ্লিমেন্টের একটাকে আমরা ভেঙে ফেলবো, একটাকে ভেঙে ফেলে আমাদের রাশিটা কিন্তু ন্যান্ডের ফর্মে চলে যাবে। কেমনে ভাঙবো? আমাদের দুইটা বারের একটাকে ভাঙলে একটা ভাগ যাবে এবার বি এর উপর, প্লাসটা গুণ হয়ে যাবে, আর একটা ভাগ যাবে এ বি বারের উপর, তাও আবার তার উপর একটা হোল বার আসবে। একটা বার ভাঙছি আর একটা বার তো থেকে যাবে। তো এই রাশিটা কিন্তু পুরোপুরি ন্যান্ডের একটা রাশি হয়েছে, এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার। এটার মধ্যে গুণ, এটার মধ্যে গুণ, মাঝখানেও গুণ, গুণের উপর কমপ্লিমেন্ট। একইভাবে ক্যারিকেও সেম ভাবে এ বি আছে, তো এ বি থাকলে তো এটা ন্যান্ড হয় না, এ বি এর উপর একটা কমপ্লিমেন্ট দরকার। তো একটা কমপ্লিমেন্ট তো দেওয়া যায় না, আমরা জানি ন্যান্ড বা নর করতে গেলে আমাদেরকে ডাবল কমপ্লিমেন্ট নিয়ে কাজ করতে হয়। তো এ বি এর উপর ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। এই এস আর এই সি কে একটা চিত্রের মধ্যে দেখাই ফেললেই এটা হয়ে যাবে ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন। এটা নিয়ে এখন বিশদ বর্ণনা করছি না, বিশদ বর্ণনা করতে গেলে অনেক কথা আসবে। আশা করি এটা তোমরা পারবা, কারণ ন্যান্ড দ্বারা বাস্তবায়ন আর নর দ্বারা বাস্তবায়ন কেমনে করে সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী অনেক ক্লাসে করা হয়েছে। সেখান থেকে একটু আইডিয়া নিলেই জিনিসটা আমরা পারবো। শুধু যেটা লাগবে সেটা হচ্ছে হাফ এডারের সমীকরণ জানা লাগবে, ফুল এডারের হইলে ফুল এডারের সমীকরণ জানা লাগবে, ন্যান্ড কেমন সেটা জানা লাগবে, নর কেমন সেটা জানা লাগবে, তাইলেই হয়ে যাবে। তো এই কাজটা আমরা পড়ে রাখবো। এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অংশ পড়ে আমরা অ্যাডার সার্কিটের পুরো টপিকটা একদম পূর্ণতা দান হবে আমাদের। সে টপিকটা হচ্ছে এটা, যে হাফ এডার আর ফুল এডারের মধ্যে একটা কানেকশন তৈরি করে ফেলা যায় কিনা। মানে হচ্ছে একটা ফুল এডার সার্কিট আছে, ফুল এডার সার্কিটে তো তিনটে ইনপুট লাইন থাকে, ওই তিনটে ইনপুট লাইনকে এক্সঅর গেট দিয়ে বা বিভিন্ন ভাবে কনস্ট্রাক্ট করে আমরা তিনটা বিটের যোগফল নির্ণয় করতেছি, ক্যারি পাচ্ছি। এইটাকে কি হাফ এডার দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা, একটা ফুল এডার সার্কিটের কাজকর্ম একটা হাফ এডার দিয়ে করানো সম্ভব কিনা, এইটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আর এটা মাঝে মাঝে আসে। তো কিভাবে সম্ভব? একটা ফুল অ্যাডার তো তিনটা বিটকে যোগ করে আর হাফ অ্যাডার তো দুইটা বিটকে যোগ করে, তাহলে ফুল অ্যাডারের কাজ কি হাফ অ্যাডার দিয়ে করানো সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব, তবে সেক্ষেত্রে হাফ অ্যাডার আমাদের একটাতে হবে না, দুইটা হাফ অ্যাডারের হেল্প লাগবে। তো ধাপে ধাপে এই প্রশ্নটা আমাদেরকে একটু বুঝতে হবে, ধাপে ধাপে বুঝতে হবে, কারণ এইটা কিছুটা টেকনিক্যাল আমাদের জন্য। তো প্রশ্নের নাম হচ্ছে যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা এডার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, একটা হচ্ছে ফুল এডার সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে আর একটা হাফ এডার সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। তো ফার্স্টে আমরা ফুল এডারের সম্পর্কে ধারণা আছে নাকি দেখি। আমাদের ফুল এডারের এই হচ্ছে সমীকরণ, এইটা কোত্থেকে আসছে এটা তো আমরা একটু আগেই দেখে আসছি, যে s ইকুয়াল টু a XOR b XOR ci। তিনোটা ইনপুট লাইনকে XOR করলেই আমাদের সামের মান আসে। তো তিনটা বিটকে যোগ করলে মানে এক্সঅর করলে কিন্তু আমরা সামের মান পাই, ফুল অ্যাডারের সামের মান পাই। আর এ আর বি এর এক্সঅর করে ওইটার সাথে সিআই কে গুণ করলে আর তার সাথে এবি কে যোগ করলে আমরা ফুল অ্যাডারের ক্যারি পাই। মোট কথা ফুল অ্যাডারের সাম আর ক্যারি সমীকরণটা আমাদের মনে থাকতে হবে বা মুখস্থ থাকতে হবে বা মাথায় থাকতে হবে। আর মাথায় না থাকলে এটাকে সরল করে নিয়ে আসতে হবে পরীক্ষার খাতায়। হয়তো এটা আমাদের মুখস্থ থাকতে হবে, নয়তো করে আনতে হবে। মানে হচ্ছে আমরা যে একটু আগে সিম্পলিফাই করে বের করছি জিনিসটা, দুইটার একটা মনে থাকলেই হবে, সিম্পলিফাই করলে কিন্তু এটা বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ফুল অ্যাডারের সমীকরণটা আগে ক্লিয়ার হব।
এরপরে আমরা যাব হাফ এডারের কাছে, কারণ যেহেতু এই কাজটা এখানে যা যা কাজ করা হয়েছে এই কাজটা আমাদেরকে হাফ এডারের মাধ্যমে করতে হবে, তাই আমরা হাফ এডার কেমন সেটা দেখে আসি। হাফ এডারে ইনপুট দুইটা থাকে, এ বি। তাদেরকে এক্সঅর করলে সাম পাওয়া যায় আর গুণ করলে ক্যারি পাওয়া যায়। খুব সিম্পল, দুইটা ইনপুট এ বি, এখানে কোনো সিআই বলে কেউ নাই। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাফ এডারের মাধ্যমে আমাদেরকে ওই পূর্বের ধাপে পড়া ফুল এডারটার কাজ করাইতে হবে। তার মানে ছোট ভাইকে দিয়ে বড় ভাইয়ের কাজ করাইতে হবে। তো ছোট ভাই একজন তো আর বড় ভাইয়ের কাজ করতে পারবে না, সেজন্য দুইজন ছোট ভাইকে লাগবে। তো এক্ষেত্রে এখন আমরা করব কি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফুল অ্যাডারের সাথে হাফ অ্যাডারের রিলেশনটা তৈরি করব। তৈরি করার জন্য আমি এখানে ফুল অ্যাডারের সমীকরণটা লিখলাম। ফুল অ্যাডারের সমীকরণ যেটা সামেরও ক্যারিরও দোনোটাই লিখতে হবে। দোনোটা লিখার পরে এই কাজটাকে দুইটা হাফ অ্যাডারের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে। ফুল অ্যাডারের সাম আর ক্যারির সমীকরণ লেখার পরে ওদেরকে দুইটা হাফ অ্যাডারে ভাগাভাগি করে দিতে হবে। একটা হাফ অ্যাডারকে আমরা বলবো প্রথম হাফ অ্যাডার, আরেকটাকে আমরা বলবো দ্বিতীয় হাফ অ্যাডার। তো প্রথম হাফ অ্যাডারের সমীকরণটা আমরা একটু দেখি। আমরা দেখতেছি ফুল অ্যাডারে ইনপুট টোটাল তিনটা, একটা এ, একটা বি আর একটা সিআই। এ বি সিআই, তার মধ্যে প্রথম হাফ অ্যাডারের জন্য আমরা এই দুইজনকে সিলেক্ট করি, এ বি কে সিলেক্ট করি। তো এ বি কে নিয়ে আমরা প্রথম হাফ অ্যাডারটা ডিজাইন করতেছি। আমরা এই ফুল অ্যাডারটার কাজ এই দুইটা হাফ অ্যাডারকে দিয়ে করাবো। তো এ আর বি ইনপুটকে আমরা প্রথম হাফ অ্যাডারে দিচ্ছি, এখনো সিআই এর কাজ হয় নাই, শুধুমাত্র এ আর বি কে দিয়ে প্রথম হাফ অ্যাডারের কাজ হচ্ছে। তো আমরা জানি হাফ অ্যাডার কি করে, দুইটা ইনপুটকে এক্সঅর করলে সাম পাওয়া যায়। তো আমরা এক্সঅর করতেছি, সাম পাচ্ছি, সেই সামের নামটা আমরা S1 দিচ্ছি, কারণ এটাকে আমরা প্রথম হাফ অ্যাডার বুঝাইতেছি সেজন্য। আর এ বি, এই এ বি গুণ করলে আমরা ক্যারি পাচ্ছি, এটাকে C1 কেন বলতেছি, ওই প্রথম হাফ অ্যাডার বুঝাচ্ছি সেজন্য। প্রথম হাফ অ্যাডারের সামকে S1 আর ক্যারিকে C1 নাম দিলাম। নাম দেওয়ার পর এরপরে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমীকরণগুলা, এখানে যে ফুল অ্যাডারের সমীকরণগুলা হয়েছে তাদের কি কি চেহারা হচ্ছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। প্রথমত হচ্ছে আমাদের সামের সমীকরণটা এরকম হয়ে যাচ্ছে যে এ এক্সর বি যেটা, সেটার মান দাঁড়াচ্ছে S1 থেকে, এই যে প্রথম হাফ অ্যাডার থেকে। এটা পরীক্ষার খাতায় করার সময়ও জিনিসটা এভাবে করতে হবে, প্রথমে সাম আর ক্যারির ফুল অ্যাডারের সমীকরণটা উপরে লিখতে হবে, জায়গা খালি রেখে আগে প্রথম হাফ অ্যাডার আর দ্বিতীয় হাফ অ্যাডারের সমীকরণ রেডি করতে হবে, তারপরে উল্টা দিকে এগুলো লাইনগুলা তৈরি করতে হবে। আর ক্যারিটা কি পাচ্ছি, ক্যারিটা পাচ্ছি যে এ এক্সর বি এর জায়গায় S1 বসাই দিলাম আর এ বি এর জায়গায় C1 বসাই দিলাম, তাতে করে আমাদের ক্যারির সমীকরণটাও একটু চেঞ্জ হয়ে গেছে। মোট কথা কি করলাম, S এর সমীকরণে এ এক্সর বি এর জায়গায় S1 বসালাম, আর ক্যারির ওখানেও এ এক্সর বি এর জায়গায় S1 বসালাম, এ বি এর জায়গায় C1 বসালাম। তাতে করে দেখা যাচ্ছে আমাদের ফুল অ্যাডারের সমীকরণটা এবার একটু চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ সমীকরণটার দিকে তাকাই, আমি এবার দ্বিতীয় হাফ অ্যাডারটা ডিজাইন করব। দ্বিতীয় হাফ অ্যাডার ডিজাইন করব, দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য আমার আর কে কে বাকি আছে। আমার একটা ইনপুট বাকি ছিল সিআই, সেটা আমার দ্বিতীয় হাফ অ্যাডারে দেওয়া বাকি আছে। আর দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য আরো একজন লাগবে, হাফ অ্যাডারে তো দুইটা ইনপুট লাগে, তো আরো একজনকে লাগবে। সে আরো একজন কে হইতে পারে, সে আরো একজন হবে S1, যেটা প্রথম হাফ অ্যাডারের আউটপুট ছিল সেটা দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট হিসাবে কাজ করবে। ঠিক আছে, যেটা প্রথম হাফ অ্যাডারে আউটপুট ছিল সেটা দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হয়ে যাবে। এ আর বি এখন একসাথে হয়ে গেছে, এ আর বি এক্সর হয়ে একসাথে হয়ে এখন S1 রূপ ধারণ করছে, আর এই S1টা এখন সিআই এর সাথে মিলিত হয়ে দ্বিতীয় হাফ অ্যাডারে চলে যাবে। তো দেখা যাচ্ছে S1 আর সিআই এক্সর হিসেবে আছে, আবার S1 আর সিআই গুণ হিসেবেও আছে। আমাদের কিন্তু এটাই দরকার, হাফ অ্যাডার ডিজাইন করার জন্য আমাদের একটা এক্সর দরকার আর একটা গুণ দরকার। তো সেটা কিন্তু আমরা অলরেডি পাই গেছি। তো দ্বিতীয় হাফ অ্যাডারের সামটা তাইলে কেমন হবে, দ্বিতীয় হাফ অ্যাডারের সাম হবে এরকম যে S2, এবার সামের নামটা আমরা S2 দিচ্ছি কারণ এটা দ্বিতীয় হাফ অ্যাডার, আর ক্যারি নাম হচ্ছে C2। আমরা জানি যে যাদেরকে আমরা ইনপুট হিসাবে দেখতেছি তাদেরকে এক্সর করলেই সাম পাওয়া যায়, গুণ করলে ক্যারি পাওয়া যায়। তো S1 আর সিআই কে এক্সর করে আমরা দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট S2 পাই গেলাম, আর S1 আর সিআই কে গুণ করে আমরা ক্যারি C2 পেয়ে গেলাম। এই মানগুলো আমরা এই সমীকরণে বসাই দিতে পারি। এই সমীকরণের S এ মান বসাইলে S1 এক্সর সিআই এর মান দাঁড়াচ্ছে S2, আর সি ওর মান কি দাঁড়াচ্ছে, S1 আর সিআই এর গুণফলের মান দাঁড়াচ্ছে C2,
আর পাশে প্লাস C1 একটা রইলো। তার মানে এখানে টোটাল কি ঘটনা হইলো, এখানে আমাদের কাছে ফুল অ্যাডারের সমীকরণ ছিল, ফুল অ্যাডারের সমীকরণটাকে আমাদেরকে হাফ অ্যাডারের সাহায্যে দেখাতে বলা হয়েছিল। তাই আমরা প্রথম হাফ অ্যাডার আর দ্বিতীয় হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার দিয়ে এই ফুল অ্যাডারের সমীকরণ গুলাকে ডিজাইন করলাম। ডিজাইন করে আমরা দুইটা হাফ অ্যাডার তো পাইলাম, পাশাপাশি ফুল অ্যাডার গুলার একটা নতুন সমীকরণও রেডি হইলো। সামটা তো পুরোপুরি রেডি হইলো, S2 আকার ধারণ করলো, মানে দ্বিতীয় হাফ অ্যাডারের যে S2টা সেটাই হচ্ছে মূলত ফুল অ্যাডারের আউটপুট। আর ফুল অ্যাডারের যে ক্যারিটা, সেই ক্যারিটা আমরা তখনই পাবো যখন C2 আউটপুট আর C1 আউটপুটকে আমরা যোগ করে দিতে পারবো। এই যে C2 আর এই যে C1 ওদেরকে যখন যোগ করে দিতে পারবো তখনই। তো পরীক্ষার খাতায় এই কাজটা করে ফেললেই আমাদের প্রায় 95% কাজ হয়ে গেল এই প্রশ্নে, যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এই বাস্তবায়ন আমাদের প্রায় 95% হয়ে গেছে। তাহলে আর কি বাকি আছে? আর যেটা বাকি আছে সেটা হচ্ছে এইটার এই প্রথম আর এই দ্বিতীয় হাফ অ্যাডারের একটা চিত্র এঁকে দেওয়া, তো একটা সার্কিট ড্র করে দেওয়া। তো সেই সার্কিটটা এখন আমরা এখানে ড্র করতেছি। তো এই সার্কিটটা একটু খেয়াল করে করে দেখো, আমি বোঝার সুবিধার্থে পুনরায় ওই জিনিসগুলো এখানে লিখছি, ওই ফুল অ্যাডারের সমীকরণগুলো এখানে আমরা আবার লিখছি। এগুলা কিভাবে কিভাবে S2 তে রূপান্তর হয়েছে, এইটা কিভাবে C2 প্লাস C1 এ রূপান্তর হয়েছে সেটাই আমি এতক্ষণ ধরে বলতেছিলাম। পরীক্ষার খাতায় সুবিধার্থে তোমরা যখন পরীক্ষার খাতায় S আর C টা লিখবা, শুধু প্রথম লাইনটা লিখবা, এই পরের দুইটা ইকুয়াল টু খালি রেখে দিবা। খালি রেখে প্রথম হাফ এডার আর দ্বিতীয় হাফ এডারের জিনিসটা আগে লিখে ফেলবা, তারপরে এই মানগুলা বসাবা, মানে উল্টা কাজ করবা, সুবিধা হবে তাহলে। এটা খাতায় করে দেখাইলে খুবই সুন্দরভাবে দেখানো যায়, তো আমি চেষ্টা করবো কখনো খাতায়ও করে দেখানোর জন্য এটাকে। তো প্রথম হাফ এডারের S1 C1, দ্বিতীয় হাফ এডারের S2 C2 সম্মিলিত ভাবেই ফুল এডারের কাজ করবে। তো যাই হোক, এবার আমি একটু চিত্রটা ব্যাখ্যা করি, এখানে অনেক আঁকাআঁকি হয়েছে, চিত্রটা ব্যাখ্যা করি এবার। এ আর বি, এই দুইজনের নিয়ে প্রথম কথা। এ আর বি কে এক্সরে প্রবেশ করাইলে আমরা প্রথমত পেয়ে যাচ্ছি S1, যেটা প্রথম হাফ এডারের সাম, এ এক্সর বি। আর সেই প্রথম হাফ এডারের ক্যারি C1 এ বি গুণফল, এটাই হচ্ছে আমাদের প্রথম হাফ এডার। এই প্রথম হাফ এডার দিয়ে আমাদের কিন্তু একটা ফুল এডারের কাজ এখনো হয় নাই, কারণ এখানে আমাদের এখনো একটা সিআই এর কাজ দরকার। তো আমরা এবার কি করব, আমাদের 3 নাম্বার আউটপুটটা চলে যাচ্ছে আরেকটা এক্সর গেটে। তো এক্সর গেটে একটা ইনপুট দিলে তো হয় না, আরো একজনকে লাগবে। সে আরো একজন হচ্ছে এই প্রথম হাফ এডারের আউটপুট S1। সে S1 আর সিআই প্রবেশ করতেছে আরেকটা এক্সর গেটে, আমাদের 2 নাম্বার এক্সর গেট এটা। এইখানে প্রবেশ করে S1 আর সিআই এক্সর হয়ে সম্মিলিতভাবে এটা হয়ে যাচ্ছে C2। আমরা পেয়ে গেলাম দ্বিতীয় হাফ এডারের সাম। এটাই হচ্ছে আমাদের মূলত হাফ এডারের একটা ফুল এডারের যে সাম। S2 হচ্ছে আমাদের একটা ফুল এডারের সামের মতোই আচরণ করবে। একটা ফুল এডারের সাম যে আনসারটা আমাকে দেয়, এখানে S2 টাও সেই আনসারটাই আমাকে দিতে পারবে। তো শুধু সাম হইলে তো হয় না, আমাকে তো ক্যারিও দেখাইতে হবে। তো ক্যারি কোত্থেকে পাবো? ক্যারির জন্য প্রথমত আমাদেরকে C2 দেখাইতে হবে। তো C2 কোত্থেকে আসছে? C2 এর মান হচ্ছে S1 আর CI কে গুণ করতে হবে, মানে এন্ড এ প্রবেশ করাইতে হবে। তো এই যে উপরে S1, এখন আঁকাআঁকির ফলে আর S1 দেখা যাচ্ছে না, এই যে উপরে এটা হচ্ছে S1, আর একটা হচ্ছে আমাদের CI। কোথায় আছে আমাদের CI? CI হচ্ছে উপরে, এই যে এটা হচ্ছে CI আর এটা হচ্ছে S1। পরীক্ষার খাতা এই এই চিত্রটা খাতায় অনেক অনেকবার আসলে প্র্যাকটিস করতে হবে, যারা প্রথমবার করবা তাদেরকে বেশ অনেকবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই এই চিত্রতে হাত আসবে, না হলে কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। তো সিআই আর S1 কে এন্ড গেটে প্রবেশ করাই আমরা C2 পাই যাচ্ছি। S2 আর C2, S2 আর C2ই কিন্তু আমাদের দ্বিতীয় হাফ এডার। দুইটা হাফ এডার হয়ে গেছে, কিন্তু দুইটা হাফ এডার শুধু আঁকলেই হবে না, আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ফুল এডারের ক্যারিটা পাইতে আমাকে C2 এর সাথে C1 টা যোগও করতে হবে। যোগ করা মানে হচ্ছে, আমরা জানি যোগের কাজ করার জন্য আমাদের অর গেট লাগে। তো ওই অর গেটটা পাওয়ার জন্য আমরা C2 থেকে একটা লাইন বের করলাম, আর C1 এর লাইন তো আগে থেকেই ছিল, ওই C1 আর C2 কে একটা অর গেটে প্রবেশ করাই দিলাম। ওই অর গেটের মাধ্যমে আমরা আমাদের ফুল অ্যাডারের ক্যারি আউটপুটের লাইনও তৈরি করে ফেলতে পারলাম। তো এই চিত্রটা হচ্ছে দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডারের কাজ বাস্তবায়ন করার চিত্র। এইখানে এইটা হচ্ছে প্রথম হাফ অ্যাডার, এইটা হচ্ছে দ্বিতীয় হাফ এডার, আর দোনোটা হাফ এডার কে কানেক্ট করে একটা অর গেট C1 আর C2 কে যোগ করার জন্য। এই তিনোটা সম্মিলিত ভাবে এই ফুল এডারটার মতো আচরণ করতে পারবে।
খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। উদ্দীপকে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, দিয়ে বলবে যে চিত্র একের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করে দেখাও। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষার খাতায় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার সময় মোটামুটি বেশ কয়েকটা ধাপ আছে, ধাপগুলো ফলো করতে হবে। 1 নম্বরে তোমাদেরকে ফুল অ্যাডারের সমীকরণ ঠিক মতো বুঝাই দিতে হবে। এই চিত্রটা আঁকতে হবে না, এই চিত্রটা আমি এখানে এমনি অ্যাড করছি। ফুল অ্যাডারের সমীকরণ দেখাইতে হবে, হাফ অ্যাডারের সমীকরণও দেখাইতে হবে, চিত্র আঁকতে হবে। তারপরে ফুল অ্যাডারের সমীকরণের সাথে প্রথম আর দ্বিতীয় হাফ অ্যাডারের রিলেশনটা বুঝাই দিতে হবে। এটা আমি যেভাবে যে সিরিয়ালে বললাম সেই সিরিয়ালেই রেডি করবা। আর পরে চিত্র আঁকতে হবে, সবার লাস্টে এই চিত্রটা আসবে। আবার এই চিত্রটা ব্লক ডায়াগ্রামের সাহায্যেও দেখা যায়। এখানে আমি কি কি কাজ করছি সেইটা আবার এখানে লিখেও দেওয়া হয়েছে। যারা আমার কথা ধরতে পারতেছো না তারা এই লেখাটা বারবার পড়লেও মাথায় ঢুকে যাবে জিনিসটা। তো বাকি তারপরও যদি এখানে আরো কিছু প্রবলেম থাকে, এইটা খাতায় করে দেখানোরও একটা ভিডিও আছে, এটা আমি পরে আপলোড দিয়ে দিব। তো এরপর এই হচ্ছে আমাদের যাবতীয় হাফ অ্যাডার ফুল অ্যাডার সম্পর্কে অনেক কথাবার্তা গেল। এখন এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারকে একত্রিত করে আমাদেরকে বড় বড় বাইনারি অ্যাডার তৈরি করতে হয়। তো একাধিক ফুল অ্যাডার বা একাধিক হাফ অ্যাডার আর ফুল অ্যাডারকে একত্রিত করে আমরা যে দুইটা বাইনারি সংখ্যা, বিশাল সিকোয়েন্সের বাইনারি সংখ্যা যখন যোগ করতে পারি, তখন ওই সার্কিটটাকে আমরা বাইনারি অ্যাডার বলি। তো বাইনারি অ্যাডারটা একটু বলে আমরা টপিকটা শেষ করতেছি। বাইনারি অ্যাডার মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। এইটাতে অনেক কথাবার্তা আছে, কথাবার্তাগুলো অ্যাভয়েড করে আমি তোমাদেরকে চিত্রটা দেখাই। চিত্রটা হচ্ছে এরকম যে সাপোজ আমাদেরকে 4 বিটের 2টা বাইনারি সংখ্যা যোগ করতে হচ্ছে। 4 বিটের 2টা বাইনারি সংখ্যা প্যারালালি যদি আমরা যোগ করতে চাই, তাহলে ঘটনাটা এরকম যে সাপোজ উদাহরণ দিয়ে দেখাতে গেলে আমি এখানে 2টা সংখ্যা লিখলাম। এই 2টা সংখ্যা এই যে 1101 আর একটু দেখাই যে 1101 এই সংখ্যাটা আর 1110 এই 2টা সংখ্যাকে যখন আমি যোগ করব, 1 আর 0 যোগ করলে যোগফল 1, হাতে কিছু নাই মানে হাতে 0, ক্যারি 0। হাতে কিছু না থাকার মানেও কিন্তু ক্যারি 0, সেক্ষেত্রে ক্যারি 0 হিসেবে ধরবে। এই ক্ষেত্রে আবার 001 যোগ করলে যোগফল 1, হাতে এখনো কিছু নাই তার মানে ক্যারি 0 পাশে চলে যাচ্ছে। 011 যোগ করলে যোগফল 0, ক্যারি 1, ক্যারি 1 পাশের অ্যাডারে চলে যাচ্ছে। 3টা 1 সম্মিলিত ভাবে যোগফল আবার 1, আবার ক্যারি 1 যেটা পাশে চলে যাচ্ছে। এখানে আমরা দেখতেছি প্রত্যেক ক্ষেত্রে যোগফলটা থাকতেছে আউটপুটে আর ক্যারিটা পার্শ্ববর্তী অ্যাডারের কাছে চলে যাচ্ছে। এই পুরো কাজটা করার জন্য আমাদের যে একটা হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের সমন্বিত একটা প্রসেসের দরকার, সেই সমন্বিত বর্তনীটার নামই হচ্ছে বাইনারি অ্যাডার। তো কি হচ্ছে, একদম সর্বডানে যেটা, সর্বডানের 2টা বিটকে যোগ করার জন্য আমরা চাইলে একটা হাফ অ্যাডারও ব্যবহার করতে পারি, অথবা একটা ফুল অ্যাডার দিয়েও এই কাজটা সারানো যাবে। কারণ একদম শুরুতে আমাদের বিটের সংখ্যা 2টা থাকে, তো এক্ষেত্রে এই কাজটা হাফ অ্যাডার দিয়েও করা যাবে, ফুল অ্যাডার থাকলেও সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে যখন ওই হাফ অ্যাডার থেকে একটা ক্যারি পার্শ্ববর্তী অ্যাডারে আমরা পাঠাবো, তখন কিন্তু ওই কাজটা আর হাফ অ্যাডার দিয়ে সম্ভব না। মানে এই কাজগুলো এইখানে যে অ্যাডার গুলো সেগুলো কিন্তু আর হাফ অ্যাডার হওয়া পসিবল না, কারণ এক্ষেত্রে আমাদের 3টা বিট চলে আসতেছে। একটা হচ্ছে ওদের নিজস্ব বাইনারি বিট গুলো মানে এই 2টা, আর একটা হচ্ছে তার পাশের জন থেকে আসা ক্যারিটা। তো এইগুলো অবশ্যই ফুল অ্যাডার লাগবে। তার মানে একটা বাইনারি অ্যাডার সার্কিট তৈরি করতে আমি হয়তো সবগুলোই ফুল অ্যাডার ব্যবহার করতে পারি, অথবা অন্তত একটা হাফ অ্যাডার ব্যবহার করতে পারি, বাকিগুলো সবই ফুল অ্যাডার হইতে হবে। তার মানে একটা 4 বিটের সংখ্যা যোগ করতে, একটা 4 বিট বাইনারি অ্যাডার সার্কিট তৈরি করতে আমি একটি হাফ অ্যাডার আর বাকি 3টি ফুল অ্যাডার ইউজ করতে পারি। একটা 8 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে আমি একটা হাফ অ্যাডার আর বাকি 7টা ফুল অ্যাডার ব্যবহার করতে হবে। 16 বিট হইলে একটা হাফ অ্যাডার আর 15টা ফুল অ্যাডার ব্যবহার করতে হবে। আবার 16টাই ফুল অ্যাডার ব্যবহার করা যাবে। 8 বিটের ক্ষেত্রে 8টাই ফুল অ্যাডার ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে সমস্যা নেই। দ্যাট মিনস বলতে চাচ্ছি হাফ অ্যাডার শুধু একটাই থাকতে পারবে। তো হাফ অ্যাডারের সীমাবদ্ধতা এখানে। তো তারপরও কিন্তু এটা আমাদের অ্যাডার সার্কিটের একক হিসেবে আমরা অনেক জায়গায় ব্যবহার করি। তো যাই হোক, বাইনারি অ্যাডার সার্কিটের সাহায্যে যে কোনো 2টা বাইনারি সংখ্যাকে যোগ করতে বলবে, যখন সংখ্যাটা 4 বিটের চেয়ে বেশি হবে তখন কিন্তু ওইটা আর আমরা 4 বিট বাইনারি অ্যাডার দিয়ে করতে পারবো না, তখন আমাদের 8 বিট বাইনারি অ্যাডারের দরকার হবে।
আর মনে রাখতে হবে বাইনারি অ্যাডার গুলো হয়তো 4 বিট হবে, নয়তো 8 বিট হবে, 16 বিট হবে, 32 বিট হবে, মাঝামাঝি কোনো পার্ট নাই। তো আমাদেরকে যে উদাহরণ নাম্বার 2-তে 111011 এবং 10101 কে যোগ করতে বলছে, এই কাজটা করার জন্য আমাদের একটা 8 বিট বাইনারি অ্যাডারের দরকার হবে। 8 বিট বাইনারি অ্যাডার, 8 বিট। ঠিক আছে, প্রথমটা করার জন্য। আর 2 নাম্বারটা করার জন্য আমাদের 4 বিট দিয়ে চলবে। আর এতক্ষণ যে বাইনারি অ্যাডারটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার, যেখানে বাইনারি বিট গুলো নিচানিচি বা প্যারালালি তিনটা করে ওইভাবেই ডিজাইন করা হয় অ্যাডার সার্কিটটা। তবে কখনো কখনো আমরা বাইনারি বিট গুলোকে সিরিয়ালিও যোগ করি বা বিট বাই বিটও যোগ করতে পারি। মানে একটা বিট আসতেছে, আরেকটা বিট আসতেছে, তাদেরকে যোগ করা হচ্ছে, যোগফল স্টোর করা হচ্ছে, ক্যারিটাকেও রেখে দেওয়া হচ্ছে। পরবর্তী বিট আসবে, সেই পরবর্তী বিটটা আরো যে পরবর্তী 2টা বিট তাদের সাথে পূর্ববর্তী ক্যারিটাকে অ্যাড করে পুনরায় যোগ করা হচ্ছে। এইভাবেও বাইনারি অ্যাডার সার্কিট ডিজাইন করা হয়। মানে এই কাজটা কিন্তু আর সমন্বিত বর্তনী হয় না, তখন ওই ক্ষেত্রে একটা মেমোরি এলিমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা ক্লক পালসের দরকার হয়, সেক্ষেত্রে একটা ফ্লিপ ফ্লপের দরকার হয়, যেগুলো তোমরা এখনো পড়ো নাই। তাই সিরিয়াল বাইনারি অ্যাডারটা তোমাদের জন্য কিছুটা অ্যাডভান্স লেভেলের কাজ হবে। তো সিরিয়াল বাইনারি অ্যাডারও আমরা আসলে বেশি ব্যবহার করি অ্যাডার সার্কিটের ক্ষেত্রে। তো প্যারালাল বাইনারি অ্যাডারের সাথে ওর পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে এক্ষেত্রে আমাদেরকে বিট গুলাকে প্রথমে সেট করতে হয় না অ্যাডার সার্কিটে। আমরা জাস্ট বিট আসতেছে, আসার সাথে সাথে আমরা ওদেরকে যোগ করতে পারি, মেমোরি এলিমেন্ট হিসেবে স্টোর করতে পারি। ক্লক পালসে পরবর্তী বিট আসলে পরবর্তীটাকেও আমরা যোগ করতে পারি, পূর্ববর্তী মেমোরিতে থাকা মানটার সাথে যোগ করে দিতে পারি। মানে এইভাবে আমরা যোগের কাজটা করতে পারি সিরিয়াল বাইনারি অ্যাডারে। সিরিয়াল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে একটু সার্কিটের পরিমাণটা কমে যায়, এজন্য আসলে সিরিয়াল বাইনারি অ্যাডারটাই বেশি ব্যবহৃত হয়। বাট আসলে তোমাদের সিলেবাসের জন্য সিরিয়াল বাইনারি অ্যাডারটা নাই, ওইটা জাস্ট কাকে বলে এটা পড়ে রাখবা, এখানে যা লেখা আছে একটু পড়ে দেখবা। পুরোপুরি ক্লিয়ার হবে না এটা, তারপরও আমরা যখন সিকোয়েন্সিয়াল সার্কিট পড়বো তখন এই ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাডার সার্কিটের যাবতীয় কথা। তো আমরা এখানে যা যা পড়ছি আজকে অ্যাডার সার্কিট থেকে, সেগুলোর উপরে কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলা সবগুলো চেষ্টা করতে হবে তোমাদেরকে। আর এখানে কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সবগুলো কমন সৃজনশীল প্রশ্ন যেগুলো প্রচুর আসে। যেমন এই চিত্রতে উদ্দীপকে 2টা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, উদ্দীপকে যে ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে ক্লিয়ারলি। ভুল আইডেন্টিফাই করলে প্রশ্নের উত্তরও ভুল হবে, 0 পাবা। তো এখানে ব্লক চিত্র 1-এ অবশ্যই এটা হাফ এডারের ব্লক চিত্র, 2 নাম্বারটা ফুল এডারের ব্লক চিত্র। 1 নাম্বার ব্লক চিত্রকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, মানে হাফ এডারকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলতেছে। আর ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বললেও প্রথমে কিন্তু হাফ এডার সম্পর্কে কিছু বর্ণনা দিয়ে দিতে হবে, ন্যান্ড গেটের কিছু কথা বলতে হবে, তারপরে সমীকরণ রেডি করতে হবে, তারপরে চিত্র আঁকতে হবে। মোটামুটি ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে দিয়ে বাস্তবায়নটা করতে হবে, শুধু চিত্র এঁকে দিলে হবে না। আর ব্লক 1-এর চিত্র দিয়ে ব্লক 2-এর চিত্রকে বাস্তবায়ন করতে বলছে, তার মানে হাফ এডারের সাহায্যে ফুল এডারকে বাস্তবায়ন করতে বলতেছে, যেটা আমরা একটু আগেই দেখলাম যে হাফ এডার, 2টা হাফ এডার দিয়ে একটা ফুল এডার কেমনে বাস্তবায়ন করা যায়, প্রথম হাফ এডার দ্বিতীয় হাফ এডার, ওই প্রশ্নটাই জানতে চাইছে। একইভাবে উদ্দীপকে এক্সঅর আর এন্ড গেটের চিত্র দিয়ে বলতেছে 1 আর 2 দিয়ে একসাথে করে যে যোগের বর্তনী বানানো যায় সেটার ব্যাখ্যা করতে। তো 1 আর 2 কে সমন্বিত করে হাফ এডারও তৈরি করা যায়, ফুল এডারও তৈরি করা যায়। তো গতে মূলত আমরা হাফ এডারের বর্ণনা দিলেই চলবে, বলতে হবে যে এক্সঅর আর এন্ড গেটকে একত্রিত করলে হাফ এডারই তৈরি হয়। আর বাইনারি যোগের বর্তনী তৈরিতে চিত্রদ্বয়ের ভূমিকা ওই একই কথা, যে এক্সঅর গেট আর এন্ড গেট কিভাবে আমাদের অ্যাডার সার্কিটে ভূমিকা রাখতেছে। এক্ষেত্রে আমরা ফুল অ্যাডারের কনস্ট্রাকশনটা দেখাই দিলে কিন্তু এই 2টা গেটের সাথে অ্যাডার সার্কিটের যে সম্পর্কটা ওইটা হয়ে যাচ্ছে। তো এটা নাম্বারটা একটু টেকনিক্যাল প্রশ্ন, মোটামুটি অ্যাডার সার্কিট বুঝলে এটার উত্তর দিয়ে ফেলা সম্ভব, কোনো প্রবলেম হবে না। একইভাবে ফুল অ্যাডারের বর্ণনা, ফুল অ্যাডারের বর্ণনা দিয়ে বলতেছে একটা ইনপুট হ্রাস করে নতুন যেটা পাওয়া যাবে সেটাকে নর দিয়ে বাস্তবায়ন করতে। মানে দেখা যাচ্ছে যে ন্যান্ড আর নর দিয়ে বাস্তবায়নটা আসতেছে, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, এটাও কিন্তু পরীক্ষায় আসতেছে। আবার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও, এটাও কিন্তু আসতেছে। অ্যাডার সার্কিট থেকে এগুলাই মোটামুটি কমন প্রশ্ন।
তো আশা করি যা তোমরা মোটামুটি কিছু বুঝতে পারবে। আর অ্যাডার সার্কিটে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।